নমস্কার বন্ধু, ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি সুমন, ব্যাঙ্গালোর থেকে বলছি। আজকের এই ভিডিওটা আসলে একটা গল্প বলার ভিডিও। আমার মনে হলো যে কিছু গল্প আপনাদের বলি, কারণ আজকাল অনেক গল্প শুনতে পাচ্ছি চারিদিকে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। দেখো, বিদেশে কি এই কাজটা হয়, বিদেশে এমন হয়, বিদেশে তেমন হয়, এরকম অনেক কিছু শুনছি। তো সেই বিদেশের কিছু গল্প আমি আপনাদের আজকে জানাবো। এই গল্পটা আমি যেটা বলবো সেটা সম্পূর্ণভাবে আমার নিজের অভিজ্ঞতা, যে আমি কি দেখেছি, আমি কেমনভাবে জিনিসগুলো দেখেছি। কারণ আমি কর্মসূত্রে বেশ কয়েক বছর বিদেশে থেকেছি বা তার পরেও গেছি। তো সেখানে ঘুরে আমি কি দেখেছি সেগুলো যেমন বলবো, তার সঙ্গে সঙ্গে আমার বিভিন্ন কলিগ আছে, মানে আমাকে রেগুলার কাজ করতে হয় বিদেশিদের সঙ্গে, মানে প্রত্যেক দিন অন্তত কয়েকবার কথা বলতে হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে। তো সেখানে কি হয়, তারা কিভাবে দেখে না দেখে, সেগুলো মানে একদম সরাসরিভাবে জানি বা দেখেছি। এবং এর সঙ্গে সঙ্গে আমার বেশ কিছু বন্ধু, কলিগ, তারা বিদেশে সেটেল করেছে, তাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, তারা ওখানে আছে। এই সমস্ত কিছু মিলে কি হয় না হয় সেটা আমি আপনাদের জানাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকাল যে এই সোশ্যাল মিডিয়ায় বারবার শুনছেন যে বিদেশে অমুক হয়, বিদেশে তমুক হয়, তো একটা ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য, মানে এক্ষেত্রে ভালো মন্দ সেরকম কিছু না, যা হয় ওখানে আমাদের সঙ্গে যা পার্থক্য, আমি তার কিছু কিছু বিষয় বলবো যেগুলো মূলত আমি সরকার, রাজনীতির সঙ্গে সাধারণ মানুষ, সেগুলো আমি তাদের ব্যক্তিগত জীবনে কি করছে না করছে সেগুলো নিয়ে আমি বেশি কিছু বলবো না এই ভিডিওতে, কারণ এটা সামাজিক ব্যাপার। আমি মোটামুটিভাবে রাষ্ট্র বা সরকার আর মানুষ, এর মধ্যের ব্যাপারগুলোই শুধুমাত্র আমি আপনাদের এই ভিডিওতে বলবো। কারণ এই পুরো প্রসঙ্গটা এখন যে আমাদের সোশ্যাল মিডিয়াতে চলছে, সেগুলো সমস্ত কিছু শুরু হয়েছে কিন্তু কিছু রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে। তো প্রথমে শুরু করি রাজনীতি নিয়ে, যে আমাদের দেশের সঙ্গে ওদের দেশের রাজনীতির পার্থক্যটা কেমন। তো রাজনীতিতে যদি বলি, আমাদের দেশের সঙ্গে কিন্তু ওদের রাজনীতির একটা বেসিক ব্যাপারের পার্থক্য আছে। এটা আমি যদি, যেমন ধরুন আমেরিকার সঙ্গে যদি বলি, আমেরিকায় যে প্রেসিডেন্ট হয়, আমেরিকার প্রেসিডেন্ট হয় কিন্তু মানুষের সরাসরি ভোটে, কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি হয় কিন্তু আমরা এমপিদের ভোট দিই, তারপরে তারা একজন প্রধানমন্ত্রী সিলেক্ট করেন, একজন এমপি বা এমপিরা মিলে। ফলে একটা পার্থক্য আছে। দুই, আমাদের যে প্রধানমন্ত্রী হবেন তারা কিন্তু আনলিমিটেড টাইম হতে পারেন, 3বার 4বার 5বার, কোনো লিমিট নেই, তারা যতদিন বাঁচবেন তারা হতে পারেন। এটাই কিন্তু আবার আমেরিকাতে যতই জনপ্রিয় হোক, সে কিন্তু দুবারের বেশি চান্স পাবে না। মানে এখন যে ট্রাম্প আছে, ট্রাম্পের এখন এটা সেকেন্ড টার্ম চলছে, সে যত যাই হোক এটা জানা যে তার সেকেন্ড টার্ম কমপ্লিট হবে এখন থেকে মোটামুটি 750-780 দিন মতো পরে, তারপরে আর সে নেই। কিন্তু আমাদের দেশে কিন্তু তা নয়, আমাদের দেশটা চলতে থাকে। তেমন একটা বেসিক পার্থক্য আছে। দুই, দুর্নীতির প্রশ্ন যদি বলি, আমাদের দেশে যেমন ধরুন রিসেন্টলি অনেক কিছু দুর্নীতির কথা আসে। যেমন নিট যে পরীক্ষাটা হলো, তার প্রশ্নপত্র ফাঁস কিভাবে হলো, তার কোনো সরকারের দিক থেকে কিন্তু কোনো রকম কোনো, মানে কেউ সেভাবে শাস্তি পায়নি। কিন্তু এটাই যদি আমি দেখি যে ইউকের জন্য যদি মনে করেন, ইউকেতে বা ইংল্যান্ডে বরিস জনসন সম্ভবত তার নাম, যিনি ছিলেন কোভিডের সময় ওদের প্রধানমন্ত্রী, তিনি কোভিডের লকডাউনের মধ্যে তার বাড়িতে তিনি পার্টি করেছিলেন তার বন্ধুবান্ধবদের নিয়ে। মানে যেখানটায় মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, কেউ অসুস্থ হলে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যেতে পারছে না, তখন তিনি কিন্তু ওখানটায় যে নিজের যে বাড়িতে যে লন আছে, মানে একটা হয়তো তার গার্ডেন আছে, সেই গার্ডেনে তিনি পার্টি করেছিলেন কয়েকবার, 2-4বার করেছিলেন, এবং সেটা রিপোর্ট করেছিল একজন পুলিশ। তার পরবর্তীতে গিয়ে সেই জিনিসটা যখন মানুষ জানতে পারে, তারা রেগে যায় যে এরকম কেন করেছে, এবং এটা একটা ওদের দেশে স্ক্যাম হিসাবে দেখা হয়, যেটা একটা আইন যেটা তৈরি হয়েছে সেটা প্রধানমন্ত্রী মানছেন না। তার পরবর্তীতে তারপরে বেস করে কিন্তু তাকে তার প্রধানমন্ত্রীর পদ থেকে রিজাইন করে চলে যেতে হয়। তাহলে মানে ভাবুন যে আমাদের দেশের
কত বড় বড় তো দুর্নীতি হয়, আর ওখানে সাধারণ একটু পার্টি করেছে সেই জন্য কিন্তু তাকে ছেড়ে চলে যেতে হয়েছে। মানে ভাবতে পারবেন না আমাদের মধ্যে। এরপরে ধরুন আরও আছে এরকম, নেদারল্যান্ডের দেশের কথা যদি বলি, ওখানটায় যে ওখানটার যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু সাইকেলে করে তিনি পার্লামেন্টে আসেন। আমাদের দেশে ভাবা যায় আমাদের যদি একজন প্রধানমন্ত্রী যায় 7 দিন আগের থেকে রাস্তা বন্ধ হয়ে যাবে, বা যখন যে কোনো ছোটোখাটো নেতাও যদি যায় তার সামনে গাড়ি পেছনে গাড়ি, আমরা সাধারণ মানুষ দাঁড়িয়ে আছি, আর ওখানটায় একজন প্রধানমন্ত্রী তিনি সাইকেলে করে তার পার্লামেন্টে যাচ্ছে অফিসে। এরকম আপনি ছবি দেখবেন লন্ডনেও এরকম আছে, যে লন্ডনের 2015 সাল নাগাদ যিনি ছিলেন, সম্ভবত ডেভিড কিছু একটা নাম, তিনি মেট্রোয় করে তিনি তার অফিস মানে পার্লামেন্টে যাচ্ছেন। যাক ওটা রেগুলার না, ওটা হয়তো কোনো একদিন তিনি গেছিলেন, কিন্তু পার্থক্যগুলো এরকম। তো এই রকম কিন্তু একটা ব্যাপার আমাদের সঙ্গে ওদের পার্থক্য রয়েছে। আর একটা ব্যাপার, আজকাল বিদেশের জন্য রেসিজম কিন্তু খুব শোনা যায়, মানে ধরুন ওই সাদা কালো এইরকম ব্যাপারগুলো। তো দেখুন ওদের দেশে এটা কিন্তু খারাপভাবে খুব নিন্দনীয়ভাবে দেখে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন ইন্ডিয়ান মহিলা, তিনি মরক্কো বা কোনো একজনের মানুষ, মানে মরক্কো থেকে তিনি সম্ভবত এসেছিলেন কিন্তু পরবর্তীতে ব্রিটিশ সিটিজেনশিপ নিয়েছেন তিনি, মুসলিম মানুষ, তাকে ঝগড়াঝাটি হয়েছে, ট্রেনের মধ্যে বলছে তুমি তোমার দেশে চলে যাও ইত্যাদি ইত্যাদি, মানে যেটা আমাদের দেশে আকছার হয়ে থাকে, পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও ইত্যাদি ইত্যাদি। তো উনি সেখানে ওটা করেছেন এবং ওটা খুব মানে নিন্দার ঝড় উঠেছে, যেটা কিভাবে একজন বলতে পারে, এবং এটাকে ওরা রেসিজম হিসাবে বলে। আর দেখুন ওদের ওখানে ওইটুকু বলার জন্য এত বড় একটা ব্যাপার হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কি হিন্দু মুসলিম, ধর্ম নিয়ে ভোট, জাত নিয়ে ভোট, এ তো চলতেই আছে। তো ফলে পার্থক্য প্রচুর আমাদের সঙ্গে ওদের এইভাবে, ওদের ওখানে কি হয় আমাদের এখানে কি হয় এভাবে বলা যায় না। আর যেটা বললাম যে বরিস জনসনের যে ব্যাপারটা, যে একজন পুলিশ, সাধারণ পুলিশ গিয়ে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন করছে, আমাদের এখানে ভাবতে পারেন একজন এমএলএর এগেনস্টে গিয়ে কোনো পুলিশ কমপ্লেন করতে পারবে? এমএলএ ছাড়ুন, ক্ষমতায় যারা আছে তাদের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কমপ্লেন করতে পারবে একজন পুলিশ অফিসার? আছে সে ক্ষমতা? আপনারা যদি কেউ পুলিশে চাকরি করেন বা আপনাদের পরিচিত কেউ যদি থাকে একটু জিজ্ঞাসা করে দেখবেন তো। কিন্তু তাদের দেশে একজন সাধারণ পুলিশ গিয়ে প্রাইম মিনিস্টারের নামে কমপ্লেন করছে এবং তারপরে ভিত্তি করে প্রাইম মিনিস্টারকে রিজাইন করতে হচ্ছে। তো এতটাই পার্থক্য, আর আমরা ওদের সঙ্গে আমরা তুলনা করব কীভাবে হয় সেটা? সেটা মানে বোকামি ছাড়া তো আর কিছু না। তো এটা কী বলবো আর। যাক, এরপরে আসি যে সুবিধা কী দেয়, যে আমাদের আমরা যে ট্যাক্স দিই, আমাদের ধরুন আমরা যে ট্যাক্স দিই, আমাদের কিন্তু কথায় কথায় বলে আমাদের মাত্র 2% লোক 3% লোক ট্যাক্স দেয়, তা কিন্তু সঠিক না। মানে 2% মতো লোক কি তার একটু বেশি হয়তো বা একটু কম, মানে 2%-এর কাছাকাছি লোক যারা সরাসরি ট্যাক্স দেয়। কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু ট্যাক্স দেয়, মানে সে আমাদের দেশের নাগরিক হোক না হোক প্রত্যেকে ট্যাক্স দেয়। তার কারণ কি? জিএসটি। আপনার ধরুন একটা বাইক আছে, আপনি যেই তেল ভরতে যাবেন তার মধ্যে 50% প্রায় ভ্যাট, ওটা আবার জিএসটি না, ওটা আগের চলতে যে ভ্যাট, সেই ভ্যাট এখনও ওখানে চলছে। এবং সেটা 100 টাকার যেই তেল হয়, মানে আজকে আমি পেট্রোল ভরলাম, এখানটা প্রিমিয়াম পেট্রোল 120 টাকা, তার মধ্যে হয়তো ওই 60 টাকার মতো হয়তো ট্যাক্স চলে গেছে, আর বাকি টাকাটা আসল দাম। তো এরকমভাবে মানে আপনি যদি একটা দেশলাইয়ের প্যাকেটও কেনেন তাহলেও কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হয়। একটা পার্লেজি কিনুন 3 টাকার কি 5 টাকার, তাতেও আপনাকে ট্যাক্স দিতে হয়। মানে প্রত্যেকটা মানুষ কিন্তু ট্যাক্স দেয়, এবং ওদের দেশেও ট্যাক্স দেয়। ওদের দেশে এই ইনকাম ট্যাক্স যেটা, তার সংখ্যাটা অনেক বেশি, আমাদের থেকে অনেক বেশি, যে কারণে ওদের ট্যাক্স কালেকশন বেশি। কিন্তু আবার যেহেতু ডিরেক্ট ট্যাক্স কালেকশন বেশি, সেজন্য ইনডিরেক্ট ট্যাক্স মানে জিএসটিটা কিন্তু আবার কম। এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়, যেমন দুবাইতে ওখানটায় সম্ভবত কোনো ট্যাক্স নেই এরকম জিএসটি, ইনকাম ট্যাক্স সম্ভবত 5% নেয়, ফলে জিনিসপত্রের দাম অনেকটা কম। তো এরকম ট্যাক্সের পার্থক্য আছে, কিন্তু ট্যাক্স কিন্তু সবাইকে দিতে হয়। ওদের মানে আমাদের দেশে সবাইকে দিতে হয় ইনডিরেক্ট ট্যাক্স, ওদের দেশে ডিরেক্ট ট্যাক্স অনেক বেশি দেয়, ফলে ওদের ট্যাক্স কালেকশন বেশি। শুধু এই নয়, আমি যখন লন্ডনে ছিলাম ওখানটায় একটা কাউন্সিল ট্যাক্স হতো, মানে আমরা যে ওখানটায় আছি শহরের যে রাস্তাঘাট পরিষেবা সেগুলোর জন্য কিন্তু একটা ট্যাক্স দিতে হয়, সেটা সবাইকে দিতে হয় এবং সেটা বড় অঙ্কের। আমি যখন ছিলাম তখন আমার মাসে, আমি একটা ছোট্ট ঘরে ছিলাম, মানে 1 BHK যে বলতে পারেন এখন যেটা, তো তাতে আমার ট্যাক্স দিতে হতো মোটামুটি 135, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 13,500 টাকা মতো প্রতি মাসে এই ট্যাক্সটা দিতে হতো ইনকাম ট্যাক্সের পরে।
ফলে ট্যাক্স অনেক বেশি, কিন্তু তার সুবিধাটা দেখতে হবে। সুবিধার মধ্যে ধরুন সবার প্রথমে যদি আসি স্কুল, ওখানটায় সব স্কুল কিন্তু ফ্রি, মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব স্কুল ফ্রি, গ্রাজুয়েশনে আবার অনেক বেশি পয়সা লাগে। তো এই ফ্রি স্কুল তার কোয়ালিটি কেমন? আমাদের তো সরকারি স্কুল হলে যায় না কেউ, মানে আমাদের দেশে ওই ইন্টারন্যাশনাল স্কুল বলে না, যে 4 লাখ 5 লাখ মাসে বছরের ফিজ, সেটা হলো ওদের স্ট্যান্ডার্ডের। তো এটা হলো ওদের স্ট্যান্ডার্ডের, আর আমি এটা ভালোভাবে জানি, কারণ আমার ছেলের প্রথম স্কুল হলো লন্ডনের স্কুলে, একদম বাচ্চা বয়সে। তো ওখানটার স্কুলে যখন যেতাম, টিচাররা সমস্ত দেশেরই ছিল, স্থানীয় ছিল, ইন্ডিয়ানও ছিল। সেই স্কুলের সামনে লেখা ছিল বাংলায় স্বাগতম, আবার পাঞ্জাবিতে লেখা ছিল, ইংলিশে লেখা ছিল, স্প্যানিশে লেখা ছিল, অনেক ভাষায় লেখা ছিল, কিন্তু বাংলায় আমার স্বাগতম বা নমস্কার কিছু লেখা ছিল, মনে আছে। স্কুল বিশাল বড় জায়গা নিয়ে, মানে প্রচুর বড় মাঠ, ওদের খেলার মাঠ, ছোটদের একটা খেলার মাঠ, আবার ঘিরে অন্যদের বড় আরেকটু বড় বাচ্চাদের খেলার মাঠ, এরকমভাবে খেলার মাঠ প্রচুর, এবং প্রচুর খেলা তো ওদের। আমি যদি কিছু ছবি থাকে আমার, সে ছবিগুলো আমি আপনাদের দেখাবো। বাচ্চাদের, মানে ছোট বাচ্চাদের তো স্কুল যেতে চায় না, তো ওদের প্রথমে চেষ্টা করতো যে ওরা কি করে স্কুলে আসে, ওদের স্কুলের ইন্টারেস্ট কী করে করা হয়। সেই জন্য প্রচুর খেলনা স্কুলের মধ্যে, মানে এত খেলনা যে আমরা মানে যাদের একটু ভালো পয়সা কড়ি আছে তারাও অত বাড়িতে কিনে দেয় না, এত খেলনা। এবারে এত খেলনা, আবার আমাদের এখন মিড ডে মিলের চলছে, মিড ডে মিলের অনেক হিসাব চলছে যে ডিম দেবে না কি দেবে। তো ওখানে খাবার কি দিত, তোকে খাওয়ার জন্য প্রতিদিন ফল দিত, ড্রাই ফ্রুট দিত, আপেল দিত, খুব সুন্দর আপেল, দুধ দিত, এবং মাঝে মাঝে চকলেটটা কম দিত, কিন্তু ডিমের কিছু, কখনো কখনো চিকেনের কিছু, এরকম ওদের খুব ভালো খাবার দাবার দিত। তো মানে বাড়ি থেকে কোনো খাবার নেওয়া লাগতো না, এবং খুব ভালো খাবার। মানে আমি আজকে ফেসবুকে একজনের কমেন্ট পড়লাম, স্কুল কি রেস্টুরেন্ট নাকি যে স্কুলে খাওয়ার জন্য আসবে। তো দেখুন বিদেশে ওরকম হয়, বিদেশে কিন্তু রেস্টুরেন্টের থেকে ভালো খাবার দেয়। তো এবারে আপনি কি বলবেন বুঝুন, যেটাকে আপনি কীভাবে কী বলবেন। হ্যাঁ, ওদের কিন্তু স্কুলটা 12 পর্যন্ত বোধহয় ফ্রি, 10 পর্যন্ত ফ্রি জানি, তারপরে 12 পর্যন্ত বোধহয় ফ্রি। গ্রাজুয়েশানে কিন্তু প্রচুর পয়সা লাগে, মানে প্রচুর বলতে সত্যি সত্যিই অনেক, এবং যে কারণে বেশিরভাগ লোক কিন্তু গ্র্যাজুয়েশন করায় না, তার বদলে তারা চাকরি বাকরি পেয়ে যায়। মানে স্কুলে এমনভাবে পড়াশুনো করা যাতে তারা চাকরি পেয়ে যায়, পরবর্তীতে ওরা চাকরি পেয়ে যায়, চাকরি করে। তো এটা গেল স্কুলের ব্যাপার। হাসপাতালটা ওখানটায় কিন্তু ফ্রিতে। এবং আমি যখন ছিলাম, এখন শুনেছি হাসপাতালের মান একটু খারাপ হয়েছে, কারণ কি ওখানে কাজের লোক নেই, ওখানটায় ডাক্তার কম আছে, নার্স কম আছে, সেই সমস্তর জন্যে। নইলে কিন্তু হাসপাতাল খুবই ভালো। সেখানেও আমাদের চিকিৎসা করিয়েছি, বা অন্যান্য দাঁতের ট্রিটমেন্ট হয়েছিল আমার ছেলের, অনেক কিছু হয়। তার মধ্যে আমরা একটা ঘটনা মনে পড়ে গেল হঠাৎ। আমাদের সঙ্গে কাজ করতো টিসিএসের একটা ছেলে, ও আমাদের একটা জায়গায় গিয়ে বাস চেঞ্জ করে আর একটা বাস ধরে তারপর অফিসে যেতে হতো। ও যখন ওই বাস চেঞ্জ করছে, মানে একটা বাসে এসে রাস্তার এক পাশে নামছে, উল্টো পাশে আসতে হয়, ও ডাইনে বাঁয়ে না দেখে দৌড় মেরেছিল। তখন উল্টো পাশ দিয়ে একটা বাস আসছিল, তখন ও ভয় পেয়ে গিয়ে এমনভাবে কিছু করেছে, পাটা মুড়ে পায়ের হাড় ভেঙে গেছিলো। এটা হয়েছে ধরুন ওই সকাল 9টার একটু আগে। 10 মিনিটের মধ্যে ওখানটা কিন্তু অ্যাম্বুলেন্স এসে গেছে, কেউ ফোন করেনি। ওদের ওই সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখেছে রাস্তায় যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ বোধহয় জানিয়ে দিয়েছে হাসপাতালকে, হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে বেসিক ট্রিটমেন্ট শুরু করে তারপরে হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে গিয়ে দেখেছে যে ওকে পায়ে প্লেট বসাতে হবে, নাহলে হবে না। সেই জন্যে, এবং প্লেটটা যত তাড়াতাড়ি বসাবে তত ভালো। খুব খারাপভাবে ভেঙেছিল। তোর ওয়াইফ ছিল তখন ওখানে, তোর ওয়াইফকে ফোন করে ওরা জেনে নিয়েছে যে এরকম জিনিসটা হবে। এরকম জেনে নেওয়ার পরে ওরা কিন্তু দুপুর 2টো থেকে 3টের মধ্যে কিন্তু অপারেশন করে ওরা যে স্টিলের যে প্লেট সেটা কিন্তু বসিয়ে দিয়েছে। মানে দেখুন, ফ্রিতে, কোনো পয়সা লাগছে না এর জন্যে। এইটুকু সময়ের মধ্যে এ লোক আমাদের দেশের না বিদেশের, এ কী এর ধর্ম কিচ্ছু জিজ্ঞাসা করেনি। একটা লোক অসুস্থ হয়েছে, তার ট্রিটমেন্ট দরকার, তারা কিন্তু ট্রিটমেন্ট করে দিয়েছে, এবং সেটা খুব ভালো মানের ট্রিটমেন্ট। এগুলো আমার জানা, এগুলো আমি অন্য কারো বলছি না। আর হঠাৎ মনে পড়লো এরকম কথা বলতে গিয়ে, আমার এক কলিগ আছে, কলিগ কাম বন্ধু, এখনও ভালোই যোগাযোগ আছে তার সঙ্গে। সে আমেরিকাতে থাকে, তার ছেলে ওখানটার স্কুলে পড়ে, তাকেও কোনো পয়সা দিতে হয় না। এবং গত বছর বলছিল, যখন এই গত বছর না, কোভিডের ঠিক আগে,
যখন এই লকডাউন শুরু হলো, অনলাইন ক্লাস হবে, ওদের প্রত্যেকটা বাচ্চাকে নাকি আইপ্যাড দিয়েছে যাতে বাড়ি থেকে পড়াশুনো করতে পারে। স্কুল থেকে, সরকারি স্কুল যারা একটা পয়সা নেয় না, তারা আইপ্যাড দিয়ে দিচ্ছে যে বাড়ি থেকে সে পড়াশুনো করবে। তাই ভাবতে পারেন আমাদের দেশে, তো ওদের দেশে কি হয় তা বলে আমাদের লাভ আছে কোনো মানে হয় এরকম কথা বলার? আচ্ছা, এগুলো তো গেল। এরপরে ওখানটায় চাকরি বাকরির কী হয় সেটা তো একটা জানার দরকার। এই যে আমাদের দেশে যেমন কয়দিন আগে সকাল 6টায় ফোন করে একটা ইমেল করে ওরাকেল বলে দিল চাকরি শেষ, যাও ফুটে যাও, এবার হয়ে গেছে। তো ওখানটায় কী হয়? আমেরিকাতে এরকম হয়, কিন্তু ইউরোপে কিন্তু আবার এরকম না। আমার অনেক কলিগ যারা ইউরোপ থেকে চাকরি করে, মানে আমাদের মেইন অফিস তো হেড অফিস ইউরোপেই, তো আমাদের কলিগ আছে। তো ওখানটায় কিন্তু যদি কাউকে চাকরি থেকে বের করতে হয়, আমাদের কোম্পানিতেও জব কাট হচ্ছে, অনেক লোক অলরেডি চাকরি হারিয়েছে। তো অনেক বন্ধুরা বা আমার কলিগরা তারা যখন চাকরি হারিয়েছে, এটা যদি ইউরোপের জন্য হয়, আগে কোম্পানিকে গিয়ে ওখানটার স্টাফ কাউন্সিলে বলতে হয়। স্টাফ কাউন্সিল সম্ভবত আমাদের ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা ওই যারা এমপ্লয়মেন্ট রিলেটেড দেখে, এবং ওখানে কিন্তু খুব শক্তপোক্ত লেবার ইউনিয়ন আছে, 2-3টে লেবার ইউনিয়ন আছে, তারা কিন্তু খুব পোক্ত, মানে আমাদের মতো এরকম জাতার লেভেলের না, খুব শক্তপোক্ত লেভেলের লেবার ইউনিয়ন আছে। ওখানে যদি কারো চাকরি নিতে হয়, তাহলে কোম্পানিকে গিয়ে আগে বলতে হবে যে আমি এই চাকরিটা আমি এতজনের চাকরি কমাবো, এবং তারও নিয়ম আছে। আপনি কেউ একজন আপনার কোম্পানিতে আছে, 10 বছর, 15 বছর, 20 বছর বয়স হয়ে গেছে, তাকে বের করে দিলাম, তা হবে না। যে আগে এসছে, মানে যার বেশি দিন আছে কোম্পানিতে, তাকে তোমার বেশি রাখতে হবে। যে পরে এসছে, বের করলে তাকে আগে বের করো। অর্থাৎ বয়স্ক হলে মানুষের যে পারফরমেন্স কমে যায়, আমাদের এখানে যেমন বলা হয় প্রাইভেট কোম্পানিতে 50-এর পরের চাকরি থাকা না থাকা একই, মানে যদি একদিনও থাকে সেটা হলো বোনাস। আর ওখানটায় বয়স হয়েছে মানে তুমি বের করে দেবে, তা পারবে না বের করতে। তোমাকে ওখানে করতে হবে যে আগে স্টাফ কাউন্সিলকে বলো কতজনকে কমাবে, কেন কমাবে, এই সমস্তগুলো বলার পরে পারমিশন নিয়ে তারপরে একটা সময় দিয়ে তাদের কোম্পানি থেকে বের করতে হবে। আর স্টাফ কাউন্সিল কি করবে? যেই তারা বেরিয়ে গেল, যেই তাদের চাকরি গেল, তখন থেকে 18 মাস পর্যন্ত কিন্তু তাদের যদি চাকরি না পায়, তারা কত ট্যাক্স দিত সেই হিসাবে কিন্তু তাকে বেকার ভাতা দিতে হবে। আমাদের মতো এই নয় যে কেউ মাসে 1 লাখ টাকা ইনকাম ট্যাক্স দিচ্ছে, সে বেকার হয়ে গেল, পরের মাসে তাকে 1000 টাকা বেকার ভাতা ধরাবে, তা নয়। যে যত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছে তাকে সেই হিসাবে তাকে বেকার ভাতা দিতে হবে। আমাদের দেশের অনেকে বলবে যে না না, ওদের দেশ তো অনেক বড় লোক দেশ, তাই পারে। আরে ভাই, ওদের দেশের বড় লোক দেশে তো আমি জানি, তাহলে বলা কেন ওদের দেশে কি হয়? যদি করতে হয় সবটা করো, আধা আধা কেন? আর আমাদের দেশে কি হয়, আমার কলিগদের যেমন চাকরি গেল, ডিসেম্বর মাসে চাকরি গেল, ডিসেম্বর মাসে গেল, আবার গেল যে মার্চ মাসে, পুরো বছরের ট্যাক্স তো নিয়েছে, যতটা ট্যাক্স হয়, এককালীন কিছু টাকা দিয়েছে, মানে কোম্পানির থেকে যে এরা এত বছর আছে তো হিসাবে মিনিমাম 6 মাসের বেতন দিয়েছে, সেখান থেকে আবার ট্যাক্স নিয়েছে। নিয়ে পরের মাসে যখন তার বেতনটা আসছে না, তখন লবডঙ্কা, তখন আর নেই সরকার, তখন সরকার গরিব। মানে নেওয়ার হলে পুরোটা নাও, সে লাস্ট যে চাকরিটা হারাবার পর সময় কিছু পয়সা পাচ্ছে সেটাও নাও, সেখান থেকেও ট্যাক্স নাও। যেই দেওয়ার ব্যাপার হলো, যাও ভোগে। আমরা তো গরিব দেশ, তো গরিব দেশ, তাহলে ওদের সঙ্গে তুলনা করার কি আছে ভাই? তুলনা করলে পুরোটা করো, নাহলে করবার কি দরকার? যাই হোক, এগুলোর পরে বুড়ো হলে কি পায় তারা? এগুলো তো ট্যাক্স ফ্যাক্স দিল, চাকরি বাকরি গেল। বুড়ো হলে কিন্তু বা রিটায়ারমেন্টের পরে তাদের যেমন আয় করেছে সেই হিসাবে কিন্তু তাকে রিটায়ারমেন্টের বেনিফিট দেওয়া হয়। হ্যাঁ, এই জন্য কিন্তু একটা অসুবিধাও আছে। আমাদের যেমন 58 বা 60-এ রিটায়ারমেন্ট, ওদের দেশে কিন্তু 65 আর 67 ইউরোপে এরকম রিটায়ারমেন্ট। আর এই যে বেকার ভাতার যে ব্যাপারটা বললাম, যে একটা বড় অ্যামাউন্টের পয়সা দেয়, এটা কিন্তু আমেরিকাতেও দিতে হয়, আমেরিকা গভর্নমেন্টও দেয়। পুলিশ, আমাদের দেশে তো পুলিশ মানে একটা ভয়ের ব্যাপার, এটা তো সবাই মানবেন, আমারও ভয় লাগে। কোনো ভালো কাজে ডাকলেও পুলিশ দেখলে ভয় লাগে, ভাই কী জানি কোত্থেকে কী করবে, কী করবে, মানে পুলিশ দেখলে আতঙ্ক। ইংল্যান্ডের পুলিশ, আপনি যদি সত্যজিৎ রায়ের গল্প পড়েন তাহলে দেখবেন, বলবেন স্কটল্যান্ড ইয়ার্ড খুব ভালো,
তো কেমন তার একটা উদাহরণ আপনাদের দিই। আমি যখন লন্ডনে ছিলাম, আমাদের কলকাতা থেকে আমাদের এক কলিগ, সে ইংল্যান্ডে গেছে, সে দেখে গেছে সে যেখানটায় আছে সেখান থেকে হোটেল কত টাকা ভাড়া হতে পারে। তো দেখেছে 15 পাউন্ড, 15 পাউন্ড ওদের দেশের টাকা 15 টাকা। এবারে যখন ক্যাব ড্রাইভারের সঙ্গে কথা বলছে, ক্যাব ড্রাইভার বলছে না 25। বলছে কেন 15 হবে, আমি তো দেখে এসেছি 15, তুমি কেন 25 বলছো? তো এই তর্ক শুনে পুলিশ এসেছে একজন। পুলিশ এসে বলছে কি হয়েছে? তো তখন বলেছে যে দেখুন পুলিশ, আমি তো এরকম দেখেছি অনলাইনে, এ তো বেশি চাইছে। তো পুলিশ বলছে ও দেখেছে যখন, তাহলে তুমি কেন বেশি চাইছো? এবার ওর হয়ে পুলিশ এসে দরদাম শুরু করে দিয়েছে। আমার মনে আছে সে কলিগের নাম ছিল অমিত, সে বোধহয় এখন আমেরিকাতে আছে বোধহয়। তো সে বলছে যে ও দেখে এসছে যখন 15, তুমি কেন 25 চাইবে? তো এবার দরদাম করে রফা করে দিয়েছে 20 পাউন্ডে, যে ওর হোটেলে নামিয়ে দিয়ে আসবে, 20 পাউন্ড দিতে হবে। তো মানে পুলিশ এরকম হেল্পফুল। এর বাইরে ওখানটার পুলিশরা নর্মালি দেখেছি যা মানে ওখানটা দেখেছি লন্ডনে বিশেষ করে সবসময় একটা পুলিশ, একটা মহিলা, একটা পুরুষ থাকে সব সময় প্রত্যেকটা ডিউটিতে। ওরা ওইভাবেই ওদের ডিউটি করে এবং ওদের যে পোশাক আশাক, চেহারা এরকম ভুড়িয়ালা না ওদের পুলিশ, আমি দেখিনি ভুড়িয়ালা পুলিশ। তো দেখতে দেখতেও খুব সুন্দর। ওই জন্য আমার ছেলে যখন ওখানে থাকতো ও বলতো বড় হয়ে আমি পুলিশ হব। যাই হোক, রাস্তাঘাট, এবার রাস্তাঘাটের ব্যাপারটা দেখি। আমাদের এখানটা রাস্তা খারাপ হয়, রাস্তা বৃষ্টি হলেই তো রাস্তা ভাঙা, মানে বলে বৃষ্টি হলে তো রাস্তা ভাঙা, কিছু করবার নেই। লন্ডনে বৃষ্টি হয় প্রায় সারা বছর, বৃষ্টি কয়দিন হয় না সেটা গোনা যায়। গড়ে রোদ ওঠে ভালোভাবে সম্ভবত 76 কি 78 দিন বছরে, মানে 2.5 মাস মতো একটু ঝকঝকে রোদ থাকে, যে কারণে ওরা ওই রোদ উঠলে গিয়ে অমনি শুয়ে থাকে রোদের মধ্যে। আর বাকি সময় বৃষ্টি, ঝিরঝির করে বৃষ্টি, জোরে বৃষ্টি সব সময়। অথচ আমি কোথাও রাস্তা ভাঙা দেখিনি যত 2.5 বছরে ছিলাম। মাত্র একবার আমি দেখেছি রাস্তা এক জায়গায় কাজ হচ্ছে, রাস্তার কাজও কীভাবে হয় সেটাও দেখেছি। একদিন আমি অফিস যাচ্ছি, দেখি একটা লোক রাস্তার পাশে ছোট রাস্তার সাইডে ফুটপাতের ওখানে কিছু টুকটুক টুকটুক করে কাজ করছে। বিকালে যখন ফিরছি সে দেখি সেখান থেকে খুব বেশি হলে 1 হাত দূরে গিয়ে টুকটুক করে কাজ করছে। মানে ওরাই যে কাজটা করছে সময় নিয়ে এত ভালো ফিনিশিং করে কাজ করছে যে সে কাজ তারপরে আর কোনো আবার নতুন করে কাজ করার দরকার নেই। অত বৃষ্টি হওয়া সত্ত্বেও ওদের রাস্তাঘাট ভাঙে না। মানে আমাদের এখানটা দুর্নীতি এত, রাস্তার তো সব খেয়ে নেয়, থাকে না কিছু। ওদের ওখানে সেটা করে না, যে কাজটা করে খুব ভালোভাবে করে, যে কারণে এতদিন ভালো থাকে। আমার অফিস যাওয়ার পাশে, মানে অফিসের পাশে একটা ক্যানেল, মানে ছোট খাল ছিল, ওখান থেকে ব্রিজ বানিয়েছিল আমার মনে আছে। ব্রিজ বানিয়ে ওখানটার উদ্বোধনের দিন সামনে লিখে দিয়ে গেল যে ইঞ্জিনিয়াররা এই ব্রিজটা 100 বছর ভালো থাকবে, মানে গ্যারান্টিড 100 বছর ভালো থাকবে, লিখিত দিচ্ছে সেই মানে কোম্পানির পক্ষ থেকে যারা করেছে ওখানে। আর যে ছিল, যে ইঞ্জিনিয়ার ছিল ওটা করবার জন্যে, সে বলল এটা 100 না, এটা 500 বছর ভালো থাকবে, যদি এটা রং টং ঠিকভাবে করা হয় 500 বছর ভালো থাকবে, কিন্তু আমরা 100 বছর লিখিত দিচ্ছি। এবং সেটা সত্যিই তো থাকে। আপনারা দেখুন আমাদের হাওড়া ব্রিজ কবে তৈরি হয়েছে, এখনও পর্যন্ত কত ভালো রয়েছে। তো এটা তো ওরা করেছিল না, তো বিদেশেও এরকম কাজ হয়। তো এরকমভাবে ওদের কিন্তু এইগুলো হয় না, মানে দুর্নীতির ব্যাপারটা কম থাকে। আর এই দুর্নীতির কমের জন্যই কিন্তু আরেকটা ব্যাপার থাকে, সেটা হলো খাবার দাবার। আমাদের এখন যে মিড ডে মিলে কথাবার্তা যে চলছে, যে ডিমে বেশি পুষ্টি না পনিরে বেশি পুষ্টি, দুটোতেই খুব ভালো, মানে পুষ্টি বলতে এই প্রোটিন দুটোতেই ভালো আছে, পনিরেও আছে ডিমেও আছে। ডিমে কি হয়, সস্তায় বেশি ভালো পাওয়া যায়, পনিরের দামটা অনেকটা বেশি না। একটা 200 গ্রাম পনিরের দাম, মানে যদি আপনি ভালো পনির দেখেন 1 কিলো পনির 400 টাকা হবে, এবং 100 গ্রাম পনিরে বোধহয় ওই 20 গ্রাম মতো বোধহয় প্রোটিন থাকতে, প্রোটিন থাকতে পারে হয়তো। কিন্তু 100 গ্রাম প্রোটিনের দাম, এই 100 গ্রাম পনিরের দাম, তার দাম তো 50 টাকা, 40 টাকা 45 টাকা, আর একটা ডিমের দাম 6-7 টাকা। তো ওখানটায় এই যে খাবার দাম তো একই থাকে, কিন্তু আমাদের এখানে এই দাম দিয়ে কেনা যে পনির, সে কি আসল? আমি একটা ভিডিও দেখেছিলাম সম্ভবত কি মঙ্গল বা এরকম কিছু একটা, চাইলে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে। দেখবেন যে আমাদের পনির কি পরিমাণে ভেজাল। আমরা যে পনিরের জিনিস খাই বাইরে, 95% তার ভেজাল। কী দিয়ে তৈরি হয় জানি না, কিন্তু ওগুলো ভেজাল।
মানে তার ওই ভিডিওতে সে পুরো দিল্লিতে খুব ভালোভাবে সে ওটাকে মার্কেট রিসার্চ করে ভিডিওটা বানিয়েছিল। অধিকাংশ ভেজাল, কিন্তু ডিম টিমে সেই ভেজালটা কম হয় না, ডিমে তো ভেজাল করা যায় না। ফলে আমি পনির আর ডিম দিয়ে বললাম, যেহেতু এখন আলোচ্য বিষয় ওটা। এছাড়াও দেখুন, আপনাদের পটল কিনছেন, পটল সবুজ রঙে মেশাচ্ছে, সবুজ রঙের মধ্যে চোবাচ্ছে, যেটা স্বাস্থ্যের জন্য খারাপ। শুকনো লঙ্কার গুঁড়ো, আমার ভাগ্নি এখন একটা ল্যাবে কাজ করে, ওরা এই সমস্ত রিসার্চ করে। সে এসে বলছে, মামা খবরদার সব কিনবে না, এত ভেজাল, এত কী সমস্ত মেশায়, কেমিক্যাল, খাওয়া যায় না, ওগুলো খেলে শরীর খারাপ হবে। প্রত্যেকটা গুঁড়ো জিনিসে তাই, প্রত্যেকটা সবজিতেই। এবার তো এই যে দেখুন না, আমাদের আম জাপান ব্যান করে দিল, নেপাল ব্যান করে দিল। কারণ কি, এত বেশি বিষ তেল দিয়েছে যে ব্যান করে দিয়েছে। মাছে ফরমালিন বোধহয়, হ্যাঁ মাছে তো ফরমালিন দিয়েই তো ওরা করে। ফলে এইভাবে প্রত্যেকটা জিনিসে তো ভেজাল। এটা হয় কেন? দুর্নীতি। যে সমস্ত ফুড অফিসার আছে তারা তাদের কাজ করছে না ঠিকঠাকভাবে, হয়তো পয়সা খাচ্ছে বা কুড়েমি করছে। কোনো না কোনো জায়গায় তো গলদ আছে, পুলিশ হয়তো তার কাজ মতো করছে না, সরকার তার কাজ করছে না। ফলে এই ব্যাপারগুলো তো আমাদের সঙ্গে তো তুলনা হয় না। ওদের তো প্রত্যেকটা জিনিস খুব উপরের লেভেলের, মানে খুব হাই লেভেলের। তাহলে আমরা কেন ওদের সঙ্গে তুলনায় যাব? আমি যেটা বললাম, আমরা যদি এই লেভেলে থাকি, এই লেভেল গ্রাউন্ডে, ওরা এই উপরে, আমি আর উঁচুতে দেখাতে পাচ্ছি না। আমাদের সঙ্গে ওদের কোনো রকমে কোনো কিছুতে তুলনা আসে না। খবরদার ওদের সঙ্গে তুলনা করতে যাবেন না। তুলনা করবার জন্য যে মিনিমাম ব্যাপার, আমরা সে পর্যায়েও নেই। আমাদের অনেক বিশ্বগুরু বলা হয়, কিন্তু আলটিমেটলি আমাদের যা অবস্থা, তাতে আমরা ওদের সঙ্গে তুলনা করতে পারি না। আপনি জাস্ট এই মুহূর্তে কলকাতা বা দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা দেখুন, আর আপনি বিদেশের কোনো একটা শহরের, নামী শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখুন। মাঝে একদিন কথা বলছিলাম আমার বসের সঙ্গে, আমার বস আছে নেদারল্যান্ডে, তো হেগ শহরে আছে। হেগে অফিস হলেও সে থাকে, হেগে অফিস যাই হোক, হেগ শহরে অফিস হলেও সে থাকে বাইরে। তো সে বাইরের, সে যেখানে থাকে একটু শহর, ছোট শহর, তো ওখানটায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 9 যখন সে দেখাচ্ছে। সেই সময় আমাদের কলকাতায় 328, দিল্লিতে 350, ব্যাঙ্গালোর ভালো তাও 100, আর সেখানে 9। ওরা যে জল খায়, আমরা যে জল খাই, আরও বসাই, আরও কত কিছু, ওখানটায় যে জলটা হয়, জলটা ওরা ট্যাপ থেকে খায়। আমি যখনই আমরাও বাইরে যাই, জল কিনি না, ওই যে হাত ধোয়া, মুখ ধোয়ার যে বেসিন, ওর ট্যাপে থেকে জল নিয়ে খাওয়া, সেই জলটাই ওরা খায়, এবং সেটাই অত ভালো। আর আমাদের এখানটা ভাবতে পারেন, ও খেলে তো ডায়রিয়াতে মরে যাবে লোকে। তো এই হলো পার্থক্য। তো যাই হোক, আমি যেটা বললাম যে আজকের ভিডিওটা গল্প করবার জন্যে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আমাদের সঙ্গে পার্থক্যটা কোথায়। আমরা ওদের থেকে অনেক 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 পিছিয়ে, ওদের সঙ্গে তুলনা করবার কোনো অর্থ নেই। ঠিক আছে, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। এরপরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে কথা বলবো। ভালো থাকবেন, নমস্কার।